আপনার কোম্পানি আপনাকে সিটিসি দিচ্ছে ৮ লক্ষ টাকা, কিন্তু প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে কত আসছে? ৫৫,০০০, ৫৮,০০০, হয়তো আরও কম। বাকি টাকাটা কোথায় যাচ্ছে? কেউ কি কোনোদিনও আপনাকে বুঝিয়ে বলেছে? এইচআর বলছে সিটিসিতে সব ইনক্লুডেড আছে। অফার লেটারে একটা লম্বা লিস্ট আপনার সামনে ধরিয়েছে এবং আপনি তাতে সাইন করে দিয়েছেন। আমার ব্যাংকিং কেরিয়ারে আমি এরকম অনেক স্যালারিড কাস্টমার দেখেছি যারা কোনোদিনও স্যালারি স্লিপটা ভালো করে পড়ে দেখেননি এবং শুধু এইটুকুনি দেখেছেন যে নেট অ্যামাউন্ট কত দিচ্ছে, বাকিটা টোটালি ইগনোর করেছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনার স্যালারি ডিকোড করব এবং আপনাকে দেখাবো সিটিসি মানে কি, গ্রস কি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এইচআরএ, টিডিএস, এগুলো সব আসলে কি আপনার কোনো ক্ষতি করছে নাকি আপনার জন্যই কাজ করছে। তো চলুন দেখা যাক। শুরু করার আগে আমি আমার বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনাদের স্যালারি স্লিপের বেসিক গঠন একই রকম হবে। বেসিক, অ্যালাওয়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ডিডাকশনস। শুধু ডিফারেন্সটা হয়ে যাবে ট্যাক্স রুলসে, কারণ আপনাদের এনবিআর এর অনুযায়ী পার্সেন্টেজ অফ ট্যাক্সেস আলাদা হতে পারে। আপনারা নিজে একবার চেক করে নেবেন, কিন্তু ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকবে। আমাদের প্রবলেম কোথায় জানেন? আমরা স্যালারিকে শুধু একটা সংখ্যা মনে করি। মাসের শুরুতে অ্যাকাউন্ট চেক করি, টাকা এসেছে, হ্যাঁ এসেছে, কিন্তু সেই স্যালারি স্লিপটাকে কোনো দিনও ভালো করে দেখেননি। আপনারা কি দেখেছেন? আমি এরকম অনেক কাস্টমার দেখেছি যারা স্যালারি স্লিপটা কোনো দিনও ভালো করে দেখেনি। এমনও কাস্টমার দেখেছি যারা 15 বছর একই কোম্পানিতে কাজ করেছে, পিএফ কেটেছে জানেন, কিন্তু ইপিএফে ব্যালেন্স কত, ইপিএফওতে কিভাবে ব্যালেন্স দেখবেন, এমপ্লয়ার কত দিচ্ছে, কিছুই জানেন না। এই টাকাটা তার, অথচ তিনি অন্ধকারে, টোটালি অন্ধকারে। এই অজ্ঞতার একটা সরাসরি কস্ট আছে। যেমন ধরুন, এইচআরএ পাচ্ছেন কিন্তু তার উপর ট্যাক্স এক্সাম্পশন নিচ্ছেন না, টিডিএস বেশি কাটছে কারণ ইনভেস্টমেন্ট প্রুফ সাবমিট করেননি, গ্র্যাচুইটির 5 বছর নিয়ম না জেনে 4 বছর 11 মাসে কোম্পানি ছেড়েছেন। এই সবগুলোরই একটা রিয়েল টাকার লস আছে। সবার আগে 3টে সংখ্যা বুঝতে হবে: সিটিসি, গ্রস আর নেট। সিটিসি মানে কস্ট টু কোম্পানি। এটা কোম্পানির মোট খরচ আপনার জন্য, আপনার স্যালারি, এমপ্লয়ারের পিএফ কন্ট্রিবিউশন, গ্র্যাচুইটি প্রভিশন, সব মিলিয়ে। এটা আপনার আসল ইনকাম নয়, এটা কোম্পানির এক্সপেন্স। এই সিটিসির মধ্যে কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্সও থাকে আপনার এবং আপনার পরিবারের, এমনকি আপনার মা বাবারও থাকতে পারে কভারেজ হিসাবে। এটা একটা কিন্তু রিয়েল বেনিফিট, এটা কোনোদিনও ইগনোর করবেন না। গ্রস স্যালারি হলো সিটিসি থেকে এমপ্লয়ারের পিএফ কন্ট্রিবিউশন আর গ্র্যাচুইটি কম্পোনেন্ট বাদ দিলে যা থাকে। আর নেট মানে ইন হ্যান্ড, মানে সেটা হলো গ্রসের থেকে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, টিডিএস আর প্রফেশনাল ট্যাক্স বাদ দেওয়ার পর আপনার হাতে যেটা আসে। একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন সিটিসি 8 লক্ষ যদি হয়, তাহলে গ্রস মান্থলি স্যালারি হওয়া উচিত 61,600 টাকা, কিন্তু হাতে আসছে 55,000। তাহলে প্রতি মাসে 6,600 টাকা কোথায় যাচ্ছে? 3টে জায়গায়। আপনার নিজের পিএফ অ্যাকাউন্টে যাচ্ছে 3,600 টাকা, প্রফেশনাল ট্যাক্স যাচ্ছে 200 টাকা, পশ্চিমবাংলায় এটা 200, অন্য রাজ্যে অন্য অ্যামাউন্ট হতে পারে। আর যায় টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, সেটা হবে 2,800 টাকা। এই অ্যামাউন্টটাও ডিপেন্ড করছে আপনি কত টাকার ট্যাক্সের জন্য, ট্যাক্সের ছাড়ের জন্য ইনভেস্টমেন্ট ডিক্লেয়ার করেছেন। এর মধ্যে পিএফে 3,600 টাকা আপনারই টাকা, শুধু আলাদা অ্যাকাউন্টে জমা হচ্ছে, কোথাও হারিয়ে যাচ্ছে না। প্রথমে প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে একটু বলে নিই। প্রভিডেন্ট ফান্ড হলো আপনার বেসিক স্যালারির 12% প্রতি মাসে কাটা যাবে এবং সেটা আপনার কন্ট্রিবিউশন হবে, আপনার অংশ হবে। আর কোম্পানিও ওই 12% নিজের তরফ থেকে দেবে, সেটা হবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, এমপ্লয়ারের কন্ট্রিবিউশন আইন অনুযায়ী ম্যান্ডেটরি শুধুমাত্র 15,000 বেসিক পর্যন্ত। মানে স্ট্যাটিউটারি এমপ্লয়ার কন্ট্রিবিউশন
সর্বোচ্চ 1800 টাকা প্রতি মাসে হতে পারে। আর তার বেশি যদি আপনার বেসিক স্যালারি হয়, মানে 15,000-এর যদি আপনার বেসিক স্যালারি হয়, তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউশন ডিপেন্ড করছে কোম্পানির পলিসি অনুযায়ী। মানে তারা দিতেও পারে, নাও দিতে পারে, সেটা কোম্পানির পলিসি অনুযায়ী তারা ডিসাইড করে। এখানে এমপ্লয়ারের 12%-এর একটা অংশ, মানে 8.33% চলে যায় ইপিএসে, মানে এমপ্লয়ি পেনশন স্কিমে। আর বাকি 3.67% আপনার ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়। তবে এই ইপিএসে সর্বোচ্চ 1250 টাকা প্রতি মাসে যায়, কারণ এই ক্যালকুলেশন ওই 15,000 ওয়েজ সিলিংয়ের ওপর হয়। এই ক্যাপটা মনে রাখবেন। বর্তমানে ইপিএফ এর ইন্টারেস্ট 8.25, এটা ট্যাক্স ফ্রি। এর চেয়ে গ্যারেন্টি ট্যাক্স ফ্রি রিটার্ন এই মুহূর্তে আর কোথায় পাবেন? আপনার ইপিএফ ব্যালেন্স জানতে চাইলে ইপিএফওর ওয়েবসাইটে যেতে পারেন, যেটা হচ্ছে epfindia.gov.in, অথবা উমং অ্যাপে ডাউনলোড করেও একবার দেখে নিতে পারেন, নিজেরা একবার যাচাই করে নেবেন। তবে একটা কথা আপনাদের বলে দিই, পিএফ ডিডাকশন দেখে কষ্ট পাবেন না, এটা আপনার ফোর্সড সেভিংস। আর মনে রাখবেন, অনেকে এইচআরকে বলে বেসিক কম রাখতে, কারণ তাহলে পিএফটা কম কাটবে, ইন হ্যান্ড বেড়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বেসিক কম মানে গ্র্যাচুইটিও কম, রিটায়ারমেন্ট কর্পাসও ছোট। শর্ট টার্মে গ্রেন হবে ঠিকই, কিন্তু লং টার্মে আপনারা লস করবেন। এবার গ্র্যাচুইটি, এটা হলো লয়্যালটি বোনাস। কোম্পানি আপনাকে দেয়, কিন্তু শর্ত একটাই, একই কোম্পানিতে কন্টিনিউয়াসলি 5 বছর কাজ করতে হবে। এবং ফর্মুলাটাও খুব সহজ, লাস্ট ড্রন বেসিক স্যালারি ইন্টু 15 ইন্টু ইয়ার্স অফ সার্ভিস ডিভাইডেড বাই 26। এই ফর্মুলা দিয়ে আপনারা নিজেই আপনার গ্র্যাচুইটি ক্যালকুলেশন করতে পারবেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, ধরুন বেসিক 30,000, 10 বছর কাজ করেছে, তাহলে হবে 30 ইন্টু 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 26, হবে প্রায় 1,73,000 টাকা। তবে একটা নিয়ম মাথায় ঢুকিয়ে নিন, 5 বছর আগে চলে গেলে 1 টাকাও পাবেন না। 4 বছর 11 মাসে রিজাইন করলে 0, কিন্তু 5 বছর 1 মাসে রিজাইন করলে পুরো 5 বছরের গ্র্যাচুইটি পাবেন। মাত্র 1 মাসের পার্থক্যে একজনের হাতে 86,500 এলো, আরেকজনের এলো 0। আমি নিজে এরকম মানুষ দেখেছি যারা এই নিয়মটা না জেনেই 5 বছরের আগেই কোম্পানি থেকে রিজাইন করে চলে গেছে। এবারে ট্যাক্সের কথায় আসি, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। ভারতে এখন দুটো ট্যাক্স রেজিম আছে। একটা হলো ওল্ড রিজিম, এখানে আপনি আইটেম বাই আইটেম ডিডাকশন নিতে পারবেন, এইচআরে এক্সেম্প্ট করবেন, এইচটিসিতে 1.5 লক্ষ টাকা বাঁচাবেন, আরও অনেক আছে। কিন্তু দ্বিতীয়টা হলো নিউ রিজিম, এখানে ফ্ল্যাট স্ল্যাব রেট, কোনো আইটেমাইজ ডিডাকশন নেই। আপনি কোন রিজিমে আছেন সেটা আগে জানুন, কারণ এরপরে যা বলবো, এইচআরএ এক্সেমশন, এটিসি, স্পেশাল অ্যালায়েন্স, এগুলো শুধুমাত্র ওল্ড রিজিমে প্রযোজ্য। নিউ রিজিমে থাকলে এই ডিডাকশনস পাবেন না। তবে জেনে রাখুন, কারণ ভবিষ্যতে রিজিম বদলাতে পারবেন। এরপর এইচআরএ, এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালায়েন্স। আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন আর ওল্ড রিজিমে আছেন, এইচআরের ওপর ট্যাক্স এক্সেমশন পাবেন। কিন্তু এই এক্সেমশন অটোমেটিক নয়, রেন্ট রিসিপ্ট আর ডিক্লারেশন জমা দিতে হবে। এক্সেমশন হিসাবে 3টে হয়, এবং তার মধ্যে যেটা সবচেয়ে কম সেটাকে ধরা হয়। ওই 3টে হলো অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট, মানে আপনি অ্যাকচুয়ালি কত টাকা এইচআরএ পাচ্ছেন। 2 নম্বর হলো মেট্রো যদি হয় তার বেসিকের 50%, এবং নন মেট্রো হলে বেসিকের 40%। আর 3 নম্বর হলো অ্যাকচুয়াল রেন্ট পেড মাইনাস বেসিকের 10%। একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, বেসিক ধরুন আপনার 20,000, এইচআরএ পাচ্ছেন 8,000, আর অ্যাকচুয়াল রেন্ট দিচ্ছেন
7,000। তিনটে যদি এবার ক্যালকুলেট করে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়াল এইচআরে দাঁড়াচ্ছে আপনার 8,000, আর বেসিকের 40% যদি আমি নন মেট্রো ধরি তাহলে হচ্ছে 8,000, আর রেন্ট পেড মাইনাস বেসিক এর 10% মানে 7,000 মাইনাস 2,000 মানে 5,000। এই তিনটের মধ্যে সবচেয়ে কম কত হচ্ছে, 5,000। এইটাই আপনার ট্যাক্স এক্সেম্পটেড এইচআরএ। এই ক্যালকুলেশন নিজেই করতে পারবেন। এবারে আসি টিডিএস এর কথায়। টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এটা পেনাল্টি নয়, এটা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। বছরের শেষে রিটার্ন ফাইল করলে যদি বেশি টাকা কেটে থাকে, ট্যাক্স হিসাবে যদি আপনার টাকা বেশি কেটে থাকে, তাহলে রিটার্ন পাবেন, রিফান্ড পাবেন। কিন্তু ইনভেস্টমেন্ট প্রুফ আগে থেকে যদি সাবমিট করেন তাহলে টিডিএস কম কাটবে আর আপনার ইন হ্যান্ড স্যালারি কিছুটা হলেও বাড়বে। এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেকশন 80C ডিডাকশন। সেকশন 80C লিমিট হলো 1.5 লক্ষ টাকা। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অটোমেটিক্যালি এর মধ্যেই কাউন্ট হয়, কিন্তু ইএলএসএস, পিপিএফ, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হোম লোন প্রিন্সিপাল ইন্টারেস্ট, এইগুলো এইচআরকে ডিক্লেয়ার না করলে এমপ্লয়ার জানবে না টিডিএস বেশি কাটবে। তাই প্রতি বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে এইচআরকে ইনভেস্টমেন্ট ডিক্লারেশন সাবমিট করুন। এই একটা কাজ আপনার প্রতি মাসের ইন হ্যান্ড স্যালারি বাড়িয়ে দিতে পারে। এবার এমন একটা সেকশনের কথা বলবো যেটা বেশিরভাগ মানুষই ইগনোর করে, স্পেশাল অ্যালায়েন্সেস। অনেক কোম্পানি অফার করে ফুড কুপন, ফোন অ্যালায়েন্স, ইন্টারনেট অ্যালায়েন্স, কনভেয়েন্স বা ফুয়েল অ্যালায়েন্স, চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, বুকস, ম্যাগাজিনস অ্যালায়েন্স, অনেক কিছু, অনেক আইটেম হতে পারে। এইগুলো ট্যাক্স এক্সেম্পট হতে পারে, কিন্তু তখনই যখন আপনি অ্যাকচুয়াল বিলস সাবমিট করবেন। তবে একটা কথা বলে নিই, এই ভিডিওটা ফাইন্যান্সিয়াল এডুকেশন। আপনার নির্দিষ্ট ট্যাক্স সিচুয়েশনের জন্য সঠিক পরামর্শ নিন একজন সিএ বা কোয়ালিফাইড ট্যাক্স অ্যাডভাইজারের কাছ থেকে। প্রত্যেকের পরিস্থিতি আলাদা হতে পারে, ফাইনাল ডিসিশন সবসময় আপনার হবে। আজকে স্যালারি স্লিপের অ্যানাটমি বললাম। এখান থেকে যেই ট্যাক্সটা আপনি সেভ করবেন সেটা কোথায় রাখবেন, কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, কতটা পিএফে রাখবেন আর কতটা অন্য জায়গায় রাখবেন, এই পুরো সিস্টেমটা একসাথে বুঝতে গেলে একটা স্ট্রাকচার্ড ফ্রেমওয়ার্ক দরকার। আমি একটা কমপ্লিট বাংলায় কোর্স তৈরি করছি, মানি ম্যানেজমেন্ট থেকে ইনভেস্টমেন্ট পর্যন্ত, যেখানে সব একসাথে স্টেপ বাই স্টেপ বাংলায় পাবেন। এখনও লঞ্চ হয়নি, তবে যারা আগ্রহী ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, নামটা নথিভুক্ত করে দিন, আমি আপনাদেরকেই সবার প্রথমে জানাবো। তবে এই ভিডিওটা দেখার পর একটা কাজ করুন, আপনার স্যালারি স্লিপটা খুলুন, তার মধ্যে থেকে 3টে জিনিস খুঁজে বার করুন: বেসিক স্যালারি, প্রভিডেন্ট ফান্ড কত কাটছে, আর এইচআরএ কত পাচ্ছেন। শুধু এই 3টে জানুন, বাকিটা আপনি জানতে শুরু করবেন এবং ক্লিয়ার হতে আরম্ভ করবে। আর যদি ভাবছেন পিএফ এর বাইরে রিটায়ারমেন্টের জন্য আর কি দরকার, কত টাকা জমাতে হবে, কখন শুরু করতে হবে, সেটা নিয়ে আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং ভিডিওতে বিস্তারিতভাবে বলা আছে। লিংক এই ভিডিও শেষে পেয়ে যাবেন, একবার দেখে নিতে পারেন। আর পরের ভিডিওতে আমি একটা এক্সেল শিট নিয়ে আসছি, আপনি সেটা ডাউনলোড করে নিজের স্যালারি স্লিপে নাম্বারস বসাবেন, আর সাথে সাথে দেখতে পাবেন আপনার অ্যাকচুয়াল ট্যাক্স কত, কোথায় সেভিংস হচ্ছে, কোথায় হচ্ছে না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা টিপে রাখুন, যাতে ওই ভিডিওটা এলেই আপনি প্রথমেই নোটিফিকেশান পাবেন এবং এক্সেলটাও ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।